আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে শোভাযাত্রায় লাখ লাখ মানুষের ঢল। গাজীপুরে ডেঙ্গুর দৌরাত্ম্য। চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি প্রায় 1000 রোগী। ডিলারদের কাছে মিলছে না সার, সংকটের কারণে খুচরা পর্যায়ে বেশি দাম নেয়ার অভিযোগ রাজবাড়ীর কৃষকদের। এবং ভৈরব নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে নড়াইল সদর উপজেলার 2 শতাধিক পরিবার। বসতভিটা, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে পুরো সংবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দরনগরী চট্টগ্রাম সহ দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। শহর এবং আশেপাশের এলাকায় নেমেছে লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লির ঢল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় 16 শহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা থেকে শুরু হয় বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস বা আনন্দ মিছিল। এর নেতৃত্ব দেন আওলাদে রাসূল সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিস্তারিত জানাচ্ছেন ইরফানুল হক। ভোরের আলো ফোটার আগেই নাতে রসুলের সুরে পবিত্র এক মোহ মেখে নিস্তব্ধতা ভাঙে বন্দরনগরী চট্টগ্রামের। দুচোখ যেদিকে যায়, নানা বয়স, নানা শ্রেণী পেশার মানুষের ঢল। এই জনজোয়ার শুধুই রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অকৃত্রিম ভালোবাসার বহিঃপ্রকাশ। প্রতিবারের মতো এবারও চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন ছাড়িয়েছে সব রেকর্ড। 1974 সালে আওলাদে রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে যাত্রা শুরু করে এই আয়োজন। চট্টগ্রামে এশিয়ার বৃহত্তম জশ্নে জুলুসটি সকালে আলমগীর খানকা প্রাঙ্গণ থেকে শুরু হয় শোভাযাত্রা। এই আয়োজনে অতিথি ছিলেন হযরত সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ ও শাহজাদা সৈয়দ মোহাম্মদ আকিব শাহ। মহানবীর প্রদর্শিত দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা বুকে ধারণ করেই উদযাপিত হলো এবারের জশ্নে জুলুস। ভক্তদের প্রত্যাশা, এই প্রেমানুভূতি যেন প্রতিদিনের জীবনে ছড়িয়ে দেয় শান্তির আলো। এদিকে রংপুর, রাজশাহী, নারায়ণগঞ্জ, বান্দরবন, মাদারীপুর, জামালপুর, মেহেরপুর সহ সারা দেশে এই দিনটি উপলক্ষে নানা আয়োজনে বিভিন্ন সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তান সহ 4 জনকে হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন রংপুর জেলা ও মহানগর কমিটি। এর আগে মঙ্গলবার রাতে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন সীমান্ত চন্দ্র দাস। তিনি এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান 2 আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের বন্ধু। রংপুরের মুখ্য মহানগর হাকিম আদালতে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন তিনি। তদন্ত কর্মকর্তা জানান, সীমান্তের দেয়া তথ্যের সঙ্গে আসামিদের জবানবন্দির মিল পাওয়া গেছে। হত্যাকাণ্ডের রাতে আসামিরা সীমান্তের বাসায় গিয়ে ইয়াবা সেবন করেছিল বলেও জবানবন্দিতে উল্লেখ করেন তিনি। মামলাটি কোতোয়ালি থানা থেকে ডিবিতে হস্তান্তর করেছে পুলিশ। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, ময়নাতদন্তে নিহতদের শরীরে কোনো রাসায়নিক বা অ্যাসিড ব্যবহারের প্রমাণ পাওয়া যায়নি। ধর্ষণেরও কোনো আলামত মেলেনি। এই 2 জনকে রিমান্ডে নিয়ে ব্যাপকভাবে আরো কেন জিজ্ঞাসাবাদ করা হয় নাই? তারা যা বলেছে নিজেদেরকে সম্পৃক্ত করে এটাকে পুলিশ এনাফ মনে করলো কেন? এই ঘটনার পিছনে নাটের গুরুকে ছিল, তাকে বের করুন। আমাদের একটাই চাওয়া, সুষ্ঠুভাবে আরো তদন্ত করে আমাদেরকে সঠিক বিচার পাওয়া যায়। আমাদের আইনের প্রতি শ্রদ্ধা আছে, সরকারের প্রতি ভরসা আছে। ওনারা যা করবেন তদন্ত করে আমরা মনে করি যে ওনারা আমাদেরকে সঠিক বিচার পাওয়াই দিবেন। ওনাদের কাজ যথাসাধ্য ওনারা চালায় যাচ্ছেন। আমাদেরকে সেটাই আশ্বস্ত করছেন যে আমরা আমাদের সর্বশেষ আমরা এর শেষ দেখে ছাড়ব। গাজীপুরে কমছেই না ডেঙ্গুর দৌরাত্ম্য।
চলতি বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় 1000 ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এর মধ্যে গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত ওই হাসপাতালে ভর্তি হয়েছেন 163 জন রোগী, আর এ পর্যন্ত মারা গেছেন 2 জন। গাজীপুরে বয়স্কদের চেয়ে শিশুদের এ রোগে আক্রান্তের সংখ্যা বেশি, এ কারণে হাসপাতালে খোলা হয়েছে আলাদা ইউনিট। ডেঙ্গু ইউনিটের জন্য 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক রাখা হয়েছে, যারা 24 ঘন্টা দায়িত্ব পালন করছেন। তবে হাসপাতালে চিকিৎসক ও জনবল বৃদ্ধি করা না হলে ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্রাথমিক বিদ্যালয়গুলোকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি শীর্ষক প্রকল্পের কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন ও প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা জানান। গ্রাম থেকে নগরে কোনো শিশুই যেন স্কুলের বাইরে না থাকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের এমন নির্দেশনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দায়িত্ব দেয়ায় ত্যাগী, পরীক্ষিত ও রাজপথের সংগ্রামী নেতাদের যথাযথ মূল্যায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। দুপুরে মুন্সিগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপি আয়োজিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তিনি এ মন্তব্য করেন। শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। মেহেরপুরে তালাক দেয়ার কারণে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে জখম করেছে তার প্রাক্তন স্বামী। এ সময় ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে যায়। মেয়েকে বাঁচাতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। আহত 3 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে মূল অভিযুক্ত সায়নকে। মঙ্গলবার দিবাগত রাত 1:30টার দিকে শহরের লর্ড মার্কেট এলাকায় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সায়ন পেশায় একজন ট্রাক চালক। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন ধরে প্রেম ছিল সায়ন ও স্মৃতির মাঝে। কিছুদিন আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর দাম্পত্য কলহের জের ধরে স্মৃতি সায়নকে তালাক দেয়। এ কারণেই এ হামলা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। রাজবাড়ীতে দেখা দিয়েছে সারের সংকট। বিশেষ করে টিএসপি ও ডিএপি সার চাহিদামতো না পাওয়ার অভিযোগ কৃষকদের। এই সুযোগে খুচরা ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে। তবে ব্যবসায়ীদের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় বাইরে থেকে বেশি দামে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের। কৃষি বিভাগ বলছে জেলায় সারের সংকট নেই, তবে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ পেয়েছে তারা। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর প্রতিবেদন, জানাচ্ছেন জাহিদুল আলম। দেশের বিভিন্ন স্থানে সার সংকট ও বেশি দাম নেয়ায় ক্ষুব্ধ কৃষকরা। রাজবাড়ীতেও ডিলারদের কাছে না পাওয়া এবং বাজার থেকে বেশি দামে সার কেনার অভিযোগ কৃষকদের। এ জেলায় এখন চলছে রোপা আমন আবাদ মৌসুম। তবে মৌসুমের শুরুতেই সারের সংকটের অভিযোগ তুলে কৃষকরা বলছেন, চাহিদা মতো টিএসপি ও ডিএপি সার না পাওয়া এবং সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। সার নাই, তারপরে 3খান বস্তা দিছে 4,500 টাকা দাম নিছে। আমরা চাই যে কৃষকের সারের দাম কম হোক, ফসলের দাম বেশি হোক। চলতি বছর রাজবাড়ীতে টিএসপি সার চাহিদার চেয়ে অর্ধেক বরাদ্দ হয়েছে বলে জানান ডিলাররা। খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। সার যদি দোকানদার না দিতে পারে আমরা কি বলবো? সার চাহিদা মতন আমরা পাচ্ছি না, দাম বেশি নিতেছে, সেই হিসাবে তারপরেও বেশি নিলে ডিলাররাই তো পাইতেছে না। সারটা বরাদ্দ আমাদের পাওয়ার কথা, সেই বরাদ্দটা আমরা পাই না। কৃষি বিভাগ বলছে রাজবাড়ীতে সারের কোনো সংকট নেই, তবে খুচরা পর্যায়ে বাড়তি দামে সার বিক্রির অভিযোগ তাদের নজরে এসেছে। খুচরা ক্ষেত্রে আমাদের একটা অভিযোগ আছে, আমরা গত
মাসে বেশ কয়েকটা জায়গায় ডিডি স্যার সহ আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখছি বিষয়টা আসলে কিছু কিছু ক্ষেত্রে সত্য। এর আগে সার সংকটে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর ডিলার পয়েন্টের গুদাম ভেঙে কৃষকরা প্রায় 10,000 কেজি সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। সরবরাহ স্বাভাবিক ও সারের দাম নিয়ন্ত্রণ করা না গেলে দেশজুড়ে অস্থিরতা আরও বাড়বে, এমনটাই মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভৈরব নদীর ভয়াবহ ভাঙনে চরম হুমকিতে নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের 2 শতাধিক পরিবার। বৈরাগীর ঘাট থেকে তপনবাগ কাঠালিয়ার ঘাট পর্যন্ত প্রায় 2 কিলোমিটার এলাকায় তীব্র ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা, কৃষিজমি, ঐতিহ্যবাহী শেখহাটি বাজারের বড় অংশ ও কবরস্থানের বিস্তীর্ণ এলাকা। ভিটেমাটি ও স্বজনদের শেষ ঠিকানা রক্ষায় মানববন্ধনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরেজমিন পরিদর্শন করে জরুরি প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্থায়ী বাঁধের জন্য ডিপিপি প্রণয়নের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। দ্রুত ব্যবস্থা না নিলে শত শত পরিবার বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এখানে যে আমাদের যে গোরস্থানগুলো, সেই গোরস্থানের ভেঙে যাচ্ছে, আমাদের পরবর্তীতে যদি কেউ মারা যায় তা আমাদের রাখার মতন কোনো জায়গা থাকতেছে না। আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে, গাছপালা ভাঙেছে। আসন্ন যে ভাঙন শুরু হয়েছে, যদি এইটা রোধ না করা যায় তাহলে এই বাজার বিলীন হয়ে যাবে। বাংলাদেশ সরকারের প্রতি আমাকে আকুল আবেদন, যাতে আমরা এই স্থায়ীভাবে বসবাস করতে পারি, নালে আমাকে 200-300 পরিবার আমরা কোথায় যে বসবাস করব। সরকারের আমরা দৃষ্টি আকর্ষণ করি যাতে এই কাজগুলো দ্রুত হয়। সোনালী আঁশ ঘিরে মাদারীপুরের মাঠে এখন কর্মচাঞ্চল্য। এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পাট আবাদ হয়েছে, ফলনও ভালো হয়েছে বলে দাবি কৃষকদের। তবে উৎপাদন খরচের সাথে সামঞ্জস্য রেখে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। মাদারীপুর প্রতিনিধি শফিক স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। মাদারীপুর জেলায় 5টি উপজেলায় বিস্তীর্ণ পাটের মাঠ। কেউ কাটছেন পাট, কেউ আটি বাঁধছেন, কেউ আবার কাঁধে করে কাটা পাট নিয়ে যাচ্ছে খাল, ডোবা বা জলাশয়ে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পাট কাটা, বহন ও জাগ দেওয়ার কাজে ব্যস্ত কৃষকেরা। পাট তেমনি আল্লাহ খুব ভালো দিছে জমিতে, কিন্তু পাটের যে দাম, এই দামে তো কৃষক বাঁচার মতো কায়দা নেই। খাটনি হিসেবে আমাদের কোনো মূল্য পাই না। 5,000 টাকা 6,000 টাকা মূল থাকলে তাহলে একটা ভাবে থাকে। পানি নাই কারণে বদলির দামও বেশি, আবার দিতে কত এক জায়গা থেকে আরেক জায়গায় টানিয়ে নিয়ে জাগ দিতে হয়, তার কারণে খরচ অনেক ব্যয়বহুল বেশি। পরিবারের সদস্যদের পাশাপাশি কাজে যুক্ত হয়েছেন দিনমজুররাও। ফলে পাট কাটার মৌসুমে গ্রামীণ জনপথে বেড়েছে কর্মচাঞ্চল্য। 1,000 টা রোজ বদলা 6টা থেকে 12টা পর্যন্ত এর দিয়া সার্ভিসন দিয়া পুরায় না। সরকারের কাছে বিনীত আবেদন, পাটের দাম 5 থেকে 5.5 বা 6,000 টাকা দিলে বাংলাদেশের কৃষক মোটামুটি কৃষি কাজ করে বাঁচতে পারবে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। কৃষকদের সময় মতো বীজ ও সার বিতরণ করায় বাম্পার ফলন হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। এই বছর পাট চাষের আওতায় আমরা 4,900 জন চাষিকে আমরা পাট বীজ এবং সার বিনামূল্যে প্রণোদনা দিয়েছিলাম। সেই কারণে পাটের আবাদ এবার উৎসাহব্যঞ্জক হয়েছে। পাট চাষের আবাদের যে খরচ, সেই খরচের তুলনায় আপনার বাজার দর ভালো আছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, চলতি 2026-27 অর্থ বছরে মাদারীপুরে 5 উপজেলায় 34,665 হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর বিপরীতে আবাদ হয়েছে 35,122 হেক্টর জমিতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে গরু চড়ানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিএসএফের উত্তেজনার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ফেলে যাওয়া 2টি শর্টগান ও একটি ওয়াকিটকি ফেরত দিয়েছে বিজিবি। দুপক্ষের কমান্ডার পর্যায়ের বৈঠকের পর ভারতীয়দের অস্ত্র ও সরঞ্জাম ফেরত দেওয়া হয়। এলাকাবাসী জানান, লালমনিরহাটের বনচৌকি সীমান্তের কাঁটাতারবিহীন এলাকায় স্থানীয়দের সঙ্গে বাগবিতণ্ডার পর বিজিবিকে না জানিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে বিএসএফ এর 3 সদস্য। পরে স্থানীয়দের ধাওয়ায় পালিয়ে যায় তারা। এ ঘটনার পর অনুষ্ঠিত 2 দেশের পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়।
বই খাতা আর স্টেথোস্কোপের ব্যস্ততা ছাপিয়ে উৎসবের আমেজ যশোর আদ্দিন সাকিনা উইমেন্স মেডিকেল কলেজে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনযাপনের বার্তা দিতে আয়োজন করা হয় হেলদি ফুড ফেস্টিভ্যাল। আর এই আয়োজনের মধ্য দিয়েই শেষ হয়েছে 7 দিনের স্পোর্টস ও কালচারাল উইক। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়ে গেল হেলদি ফুড ফেস্টিভ্যাল, যেখানে স্থান পায় দেশি বিদেশি শিক্ষার্থীদের তৈরি নানা স্বাস্থ্যকর খাবারের স্টল। ছিল পাটিসাপটা, কেক থেকে শুরু করে ভারতের ঐতিহ্যবাহী বিরিয়ানি সহ নানা আয়োজন। শিক্ষার্থীদের এসব স্টল ঘুরে দেখেন আদ্দিন ফাউন্ডেশনের পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। উপস্থিত ছিলেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান। শিক্ষার্থীদের ভিন্নধর্মী এই আয়োজনের প্রশংসা করেন মেডিকেল কলেজের অধ্যক্ষ সহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও। পড়াশোনার বাইরে তোমাদের একটা জগৎ আছে, তোমরা পড়াশোনার বাইরে বইয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাও নেই, সেটা তোমরা নিজেরাই প্রমাণ করলে। আমি খুব খুশি হয়েছি, শুক্রিয়া। আমি নিজেই যখন ডাক্তারি পড়েছি টেলিভিশনে খবর দেখার সময় পাই, কিন্তু এখন তোমাদের দেখে মনে হচ্ছে না পড়াশোনার বাইরেও কিছু তোমাদের একটা মন আছে। জেএনজি মানেই সবাই ভাবতো যে তারা ল্যাপটপ, কম্পিউটার আর বই খাতা নিয়ে ঘরের মধ্যেই পড়ে থাকবে, কিন্তু আজকে সেই ধারণাও ভুল প্রমাণিত হয়েছে যে না, এই জেনজিরা অনেক কিছু করতে পারে। ছাত্রীদের এই একঘেয়েমি পড়াশোনার মাঝে এটাকে একটু ব্রেক দেওয়ার জন্য, তাদের নতুন করে আবার শক্তি সঞ্চয় করার জন্য, তাদের পড়াশোনার প্রতি আরো আগ্রহ বাড়ানোর জন্য এই অনুষ্ঠানটা এইভাবেই করা হয় আর কি। আমাদের মেয়েরা যে পড়াশোনার পাশাপাশি অন্য যে তাদের আরো প্রতিভা আছে, বিশেষ করে রান্নার দিকটার, সেইগুলো এখানে ফুটে ওঠে। আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ শুধুমাত্র একাডেমিক ক্ষেত্রেই নয়, তারা যে অন্যান্য ক্ষেত্রেও দেশের শিক্ষাঙ্গনে একটি আদর্শ মেডিকেল কলেজ হিসাবে এগিয়ে যাচ্ছে। আয়োজন ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরাও। তারা জানান, খাবারের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি দেশি বিদেশি শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে সাংস্কৃতিক মেলবন্ধন। সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন আমাদের এই হেলদি ফুড ফেস্টিভ্যাল কম্পিটিশনটা হবে। ইটস রিয়েলি অ্যামেজিং, ইট ওয়াজ রিয়েলি নিডেড ফর আওয়ার রিফ্রেশমেন্ট এন্ড উই আর এনজয়িং দিস। চিকিৎসার গণ্ডি পেরিয়ে স্বাস্থ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বার্তা শিক্ষার্থীদের এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা আয়োজকদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কালোবেজ ধারণ, শহীদদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি, শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিনাজপুরে ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস পালিত হয়েছে। সকালে ফুলবাড়ি পৌরসভার সাবেক মেয়র মর্তুজা সরকার মানিকের নেতৃত্বে শোক র্যালি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই কর্মসূচি পালন করে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি। পরে ফুলবাড়ির নিমতলা মোড় এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ। বক্তারা ফুলবাড়ির সাথে 6 দফা চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। হবিগঞ্জের লস্করপুর, সুজাতপুর ও মকরমপুর ইউনিয়নে খোয়াই নদীর ভাঙন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল নামের একটি সংস্থা বানিয়াচংয়ের ইকরাম হাই স্কুল মাঠে এসব ত্রাণ বিতরণ করে। এ সময় সংস্থাটির কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির কাঠালিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দেশসেরা এ অর্জনের জন্য 5 জন প্রতিযোগীকে উপজেলা প্রশাসন এ সংবর্ধনা দেয়। ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মকবুল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সাথে থাকার জন্য।